প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ হচ্ছে একটি মুসলিম প্রধান রাষ্ট্র। এদেশে ধর্ম সম্প্রদায়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে যারা রয়েছে তারা হচ্ছেন হিন্দু। এই হিন্দুদের অনেক দেবদেবী রয়েছেন, তাদের ধর্ম বিষয় নিয়ে অনেক কাহিনী প্রচলিত রয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য কাহিনী হচ্ছে রাধাকৃষ্ণের কাহিনী। আমরা লৌকিকভাবে জানি রাধাকৃষ্ণের মধ্যে এক ধরনের সমাজ নিষিদ্ধ প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু ধর্মতত্ত্বের দিক থেকে কৃষ্ণকে পরমাত্মা বলে মান্য করা হয় আর রাধাকে মান্য করা হয় জীবাত্মা বলে। আমরা যদি এর লৌকিক যে দিকটি রয়েছে তাকে ব্যাখ্যা করি তাহলে দেখব রাধা কৃষ্ণ প্রেমিক প্রেমিকা হলেও রাধা কিন্তু কৃষ্ণের স্ত্রী ছিলেন না। একইভাবে কৃষ্ণ কিন্তু রাধার স্বামী ছিলেন না, রাধার স্বামী ছিলেন আইহন, যার সাথে কৃষ্ণের সম্পর্ক ছিল মামা ভাগ্নের সম্পর্ক। খুব অল্প বয়সে রাধার সাথে আইহনের বিয়ে হয়েছিল। সেই সময় কৃষ্ণের নজর পড়ে রাধার উপর। কৃষ্ণ নানানভাবে রাধাকে তার প্রেমাসক্ত করার চেষ্টা করে এবং এক পর্যায়ে তিনি সফল হন। তারপরে কিন্তু দীর্ঘ সময় তাদের প্রেম লীলা চললেও এক সময় কৃষ্ণ তাকে ত্যাগ করে চলে যায়। আমরা একটি গান শুনেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের আওয়ামী লীগ সরকারের যে সংসদ সদস্য ছিলেন মমতাজ, তার কণ্ঠে আমার বাড়ির সামনে দিয়া বন্ধু যখন বউ লইয়া রাস্তা দিয়া হাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। এই গানটির মূল কেন্দ্রবিন্দু কিন্তু হচ্ছে এই রাধাকৃষ্ণের প্রেম কাহিনী। কৃষ্ণ যখন রাধাকে ছেড়ে অন্য গোপ ললনাদের নিয়ে রঙ্গরস করতেন এবং সেটি যখন রাধা দেখতেন তখন তার যে মনের যন্ত্রণা, সেই যন্ত্রণার কথাটি কিন্তু এই গানে ফুটে উঠেছে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন এই রাধা যখন রাতে বসতেন তখন কৃষ্ণ কদমতলে বাঁশি বাজাতেন, আর কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তখন রাধা অস্থির হয়ে যেতেন, তিনি ঘরে থাকতে পারতেন না, রান্নায় তার মন বসতো না। এটি নিয়েও কিন্তু অনেক ধরনের গান রয়েছে। রাধার জীবনের এই যে করুণ অবস্থা, তিনি না ছিলেন ঘরে না ছিলেন বাইরে, তিনি এক অস্থির জীবনযাপন করেছেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতির বর্তমান যে অবস্থা, এই অবস্থা দেখে আমার কেন জানি সেই রাধাকৃষ্ণের কাহিনীর কথা মনে পড়ে যাচ্ছে। রাধা যেমন তার সংসারও ঠিক মতো করার সুযোগ পাননি, একইভাবে তিনি তার প্রেমকেও সার্থক করে তুলতে পারেননি। এই একই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে। কেন এই কথা বলছি প্রিয় দর্শক, আসুন সে সংক্রান্ত একটি ভিডিও আমরা দেখে আসি। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও ব্যক্তি, আন্তরিক উদ্যোগ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিভাবে অসম্মানিত হয়েছেন, কিভাবে তার কুলমান সবই নষ্ট হয়ে গেছে। তিনি যদি এই সংসদে এভাবে ভাষণ দিতে না আসতেন তাহলে কি তিনি এমনভাবে অসম্মানিত হতেন? আমরা অতীতে কোনো রাষ্ট্রপতি কিন্তু জাতীয় সংসদে এভাবে অসম্মানিত হতে দেখিনি। আমরা সেই রাধাকৃষ্ণের কাহিনীতে
রাধাকে যেভাবে কলঙ্কিনী হতে দেখেছি, সংসদীয় ইতিহাসে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকেও কিন্তু আমরা সেভাবে কলঙ্কিত হতে দেখলাম। প্রিয় দর্শক, এই বিষয়টি কি তিনি এড়াতে পারতেন না? নিশ্চয়ই এড়াতে পারতেন। তিনি যদি সংসদ অধিবেশনের আগে তার স্বীয় পদ থেকে পদত্যাগ করতেন, তাহলে কিন্তু তাকে এ ধরনের অপমান অপদস্থ হতে হতো না। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে কি সংবিধান রক্ষিত হতো? না, সংবিধান রক্ষিত হতো না। কিন্তু এই সংসদ অধিবেশনে যোগ দিয়েও কি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন? প্রিয় দর্শক, কেন এই কথা বলছি, আসুন সে সম্পর্কিত একটি ভিডিও আমরা দেখে আসি। নজিরবিহীন ঘটনার মধ্য দিয়ে জাতীয় সংসদে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর সেই ভাষণে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক, শেখ হাসিনাকে বললেন স্বৈরাচার। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে শাহাবুদ্দিন চুপ্পু এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে অভিহিত করেছেন, অথচ সংবিধান অনুযায়ী এখন কিন্তু স্বাধীনতার ঘোষক হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথচ তিনি ভাষণ দিতে গিয়ে সেই কথাটি উল্লেখ করতে পারেননি। এর মধ্য দিয়ে তিনি কিন্তু সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি যদি প্রেসিডেন্ট পদ থেকে আগেই পদত্যাগ করতেন, তাহলে কিন্তু এভাবে তাকে সংবিধান লঙ্ঘন করতে হতো না। তিনি পদত্যাগ করলে তার মাধ্যমে যদি সংবিধানের কোনো ধারা লঙ্ঘিত হতো, তার এই ভাষণের মধ্য দিয়েও কিন্তু ঠিক একই রকম সংবিধান লঙ্ঘিত হয়েছে। আমরা দেখেছি সংবিধান অনুযায়ী বর্তমান সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার এই রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন। সেখানে তারা সংবিধান সংরক্ষণের কথা বলেছেন, অথচ সেই শপথ গ্রহণের পরপরই রাষ্ট্রপতি নিজেই সংবিধান লঙ্ঘন করে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবিধানিকভাবে স্বাধীনতার ঘোষক, সেখানে তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, তার আগে আমরা দেখেছি স্বয়ং প্রধানমন্ত্রীকে সংবিধান লঙ্ঘন করতে। প্রিয় দর্শক, কিভাবে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, আসুন সেটি আমরা একটু দেখে আসি। এমন পরিস্থিতিতে আমরা সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিধান অনুসরণ পূর্বক ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমাদের সংসদীয় রীতিনীতির ইতিহাসে এই ধরনের পরিপ্রেক্ষিত নজিরবিহীন নয়। 1973 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান ওই সংসদের সদস্য মাওলানা আব্দুর রশিদ তর্কবাতিসের নাম প্রস্তাব করেছিলেন এবং তার সভাপতিত্বে বাংলাদেশের প্রথম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তিনি যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন, সেখানে কোনো স্পিকার বা ডেপুটি স্পিকার ছিলেন না। তিনি সেখানে সভাপতি হিসেবে একজন সংসদ সদস্যের নাম প্রস্তাব করেছেন এবং এটিকে তিনি জাস্টিফাই করতে গিয়ে 1973 সালের একটি ঘটনাকে তুলে ধরে এনেছেন। প্রিয় দর্শক, 1973 সালে যখন এই ঘটনাটি ঘটে, তখন কিন্তু এদেশে কোনো সংবিধান ছিল না। 1973 সালের সংসদে তখনও সংবিধান গৃহীত হয়নি। যেহেতু তখনও সংবিধান গৃহীত হয়নি, সেহেতু সংবিধান মান্য করার কোনো বাধ্যবাধকতা তখন ছিল না। ঠিক একইভাবে তারেক রহমান যেভাবে একজন সংসদ সদস্যকে এই অধিবেশনের সভাপতিত্ব করার জন্য আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানটিও সঠিক হতো যদি তারা এই সংবিধানকে বাতিল ঘোষণা করতেন এবং এই সংবিধানকে বাতিল ঘোষণা করে একটি নতুন সংবিধান এই সংসদে পাশ করতেন। তারা তো সেটি করেননি। যেহেতু সেটি করেননি, সেহেতু তারা সংবিধান অনুযায়ী কিন্তু এই সংসদ অধিবেশন শুরু করেননি। কেবল তাই নয়, একই সাথে তারা সংসদের যে কার্যপ্রণালী আছে সেটিও লঙ্ঘন করেছেন এবং সেটি লঙ্ঘন করার মধ্য দিয়ে তারা কিন্তু এক ধরনের অবৈধ কার্যক্রমকেই বৈধতা দেওয়ার চেষ্টা করছেন।
প্রিয় দর্শক, আমরা দেখেছি বিএনপি এবং বিএনপির কিছু কিছু মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কথায় কথায় সংবিধানের দোহাই দিচ্ছেন। তো তারা বলুন তো সংবিধানে কোথায় আছে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক? আর সংবিধানে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষক এবং জাতির পিতা সেটি নেই? যদি সেটি থেকে থাকে তাহলে রাষ্ট্রপতি তার বক্তব্যে সেই বিষয়গুলো উল্লেখ করলেন না কেন? এর মধ্য দিয়ে কি স্বয়ং রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেননি? এর মধ্য দিয়ে তো রাষ্ট্রপতি একই সাথে তার কুল মান জাত সবকিছুই হারালেন। তিনি একই সাথে তার ইজ্জত বিসর্জন দিলেন, একটি কলঙ্কিত ইতিহাস সৃষ্টি করলেন, অপরদিকে তিনি সংবিধানকেও লঙ্ঘন করলেন এবং একই সাথে সরকারি দল বিএনপিও সংবিধানকে লঙ্ঘন করল। প্রিয় দর্শক, বর্তমান সংসদ অধিবেশন যেভাবে শুরু হয়েছে এবং যেভাবে চলছে, এটিকে আমরা বলতে পারি এক ধরনের হযবরল অবস্থা। এই হযবরল অবস্থার মধ্য দিয়ে যে সংসদ তার কার্যক্রম শুরু করলো, তারা শেষ পর্যন্ত কোন কোন সংবিধানের ধারাকে রক্ষা করবে এবং কোনগুলো লঙ্ঘন করবে সেগুলো নিয়ে কিন্তু একসময় তাদেরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো বিএনপিকে ইতিহাসের যে কাঠগড়ায় দাঁড়াতেই হোক না কেন, এই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কিন্তু ইতিমধ্যেই একটি নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করলেন, যে ইতিহাস তার জন্য এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এটি তার সন্তানদের জন্য কলঙ্কের বিষয় হয়ে দাঁড়াবে, এটি তার নাতি নাতনিদের জন্য কলঙ্কের বিষয় হয়ে দাঁড়াবে, এটি তার পরবর্তী বংশধরদের জন্য কলঙ্কের বিষয় হয়ে দাঁড়াবে, এটি গোটা জাতির জন্য একটি কলঙ্কের বিষয় হয়ে দাঁড়াবে। আমরা যেমন শেরে বাংলা একে ফজলুল হকের কথা বলতে গিয়ে, কিংবা মৌলানা ভাসানীর কথা বলতে গিয়ে, কিংবা শহীদ সোহরাওয়ার্দীর কথা বলতে গিয়ে তাদের অনেক কৃতিত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করি, ঠিক তার বিপরীতে আমরা এদেশের রাষ্ট্রপতিদের ইতিহাস পর্যালোচনা করতে গিয়ে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে এই মেরুদণ্ডহীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কথা স্মরণ করব। আমরা দেখেছি তিনি কিছুদিন আগে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের বিরুদ্ধে নানান ধরনের বিষোদ্গার করেছেন। তিনি বলেছেন তখন তিনি একরকম বন্দি জীবন যাপন করেছেন, তাহলে এখন তিনি যে কাজগুলো করছেন তার মধ্য দিয়ে তার কি এক ধরনের বন্দিত্ব ফুটে উঠছে না? তিনি তো ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, তাকে আওয়ামী লীগ সরকার দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার বানিয়েছিলেন, তাকে সেই আওয়ামী লীগ সরকারই দখলকৃত ইসলামী ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন, সেই আওয়ামী লীগ সরকারই তাকে রাষ্ট্রপতির মতো দেশের সর্বোচ্চ একটি পদে বসিয়েছেন। সেই দলের সাথে বিশ্বাসঘাতকতা করে তিনি জাতীয় সংসদে যে ভাষণ দিয়েছেন সেখানে শেখ হাসিনাকে স্বৈরাচার বলে উল্লেখ করেছেন এবং শেখ হাসিনার যে শাসনামল, অর্থাৎ এই শাহাবুদ্দিন চুপ্পু যে রাজনৈতিক দলের সদস্য ছিলেন, সেই দলের যে সরকার ছিল সেই সরকারকে তিনি ফ্যাসিস্ট সরকার বলে অভিহিত করেছেন। এগুলো তো তার এক ধরনের বিশ্বাসঘাতকতা। আমরা রাধাকৃষ্ণের কাহিনীতে যেরকমভাবে দেখেছি আইহনের সাথে বিশ্বাসঘাতকতা করে রাধা কৃষ্ণের সাথে মিলিত হয়েছে, ঠিক একইভাবে শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করে বিএনপির সাথে মিলিত হয়েছে এবং বিএনপির মনোরঞ্জন করতে গিয়ে তিনি আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে সেই বিষয়গুলো জাতীয় সংসদের ভাষণে তুলে ধরেছেন। কিন্তু এর জন্য বিএনপি কি তাকে যথাযথভাবে মূল্যায়ন করবে, নাকি তাদের প্রয়োজন শেষ হলে তাকে ছুঁড়ে ফেলে দেবে? রাধার ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছিল, একদিকে আইহন আরেকদিকে কৃষ্ণ, এই দুজনের কারোই যখন তিনি আপন হতে পারছিলেন না, ঠিক আমরা শাহাবুদ্দিন চুপ্পুর মধ্যে কিন্তু সেই একই পরিণতি লক্ষ্য করছি যে তিনি কারো আপন হতে পারছেন না এবং কারো আপন হতে পারছিলেন না, একই সাথে তিনি চরমভাবে ব্যর্জিত হচ্ছেন, অসম্মানিত হচ্ছেন এবং ইতিহাসে একজন কলঙ্কিত রাষ্ট্রপতি হিসেবে নিজের নাম লিখাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।